জীবন একদিনে কিচ্ছু শেখায় না। প্রথমে ভালোবাসতে শেখায়, তারপর ছেড়ে দিতে। প্রথমে বিশ্বাস করতে শেখায়, তারপর সাবধান হতে। প্রথমে সবাইকে আপন ভাবতে শেখায়, তারপর বুঝিয়ে দেয় সবাই আপন হয় না। এই শেখাটাই দুঃখ নয়, এটাই অভিজ্ঞতা। এই শেখাটাই ক্ষতি নয়, এটাই নিজেকে জানার দরজা। তুমি যত কম আশা করো, তত বেশি শান্তি পাবে। তুমি যত নিজেকে বুঝতে শিখবে, তত সহজ হবে পৃথিবীকে মেনে নেওয়া। সবাইকে বোঝাতে হবে না তুমি কেমন। তুমি চুপ থাকলেও তোমার মূল্য একদিন বোঝা যাবে। জীবন ধীরে ধীরে শেখায়, আর যারা মন দিয়ে শেখে তাদের মনেই সবচেয়ে বেশি শান্তি থাকে। জীবনটা আসলেই খুব সহজ। সকাল মানে সূর্য ওঠা, রাত মানে ঘুম, ভালোবাসা মানে বিশ্বাস, আর সম্পর্ক মানে বোঝাপড়া। কিন্তু আমরা কি করি? সন্দেহে বিশ্বাস নষ্ট করি, চাওয়া না পাওয়ার হিসাব মিলাই, আর অন্যের মতো হওয়ার প্রতিযোগিতায় নিজেকে ভুলে যাই। আসলে জীবনটা বড় নয়, ছোট ছোট ভালো লাগার জায়গাগুলো সংরক্ষণ করতে জানতে হয়। সত্যিকারের সুখ মানে দামি কিছু না, এক কাপ চা, মা বাবার মুখের হাসি, নীরব দুপুরে নিজের সাথে একটু সময় কাটানো। আমরা ভাবি সব পেতে হবে, কিন্তু বাস্তবতা শেখায় যা তোমার তা ঠিক সময়েই আসবে। তাই নিজের মতো বাঁচো, ভালো থেকো নিজের ভেতর, কারণ জীবনকে জটিল না করলেই সে তোমার হয়ে যাবে। নিজেকে তুমি কবে ভালোবেসেছো? সবাইকে তো ভালোবেসে ফেলো এক নিঃশ্বাসে, কিন্তু নিজের জন্য একটা প্রশান্তি কেন রাখো না? তুমি সারাক্ষণ দাও, সময় দাও, মায়া দাও, ক্ষমা দাও, কিন্তু নিজেকে কি দাও? তুমি যেদিন বুঝবে নিজের ভালো থাকা অপরাধ নয়, সেদিন থেকেই জীবন বদলে যাবে। সবচেয়ে আগে, সবার আগে তুমি নিজেকে ভালোবাসো, তাহলে বুঝবে কে তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাইয়াপুরা? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। সকালে উঠে সিম্পলভাবে নাস্তা রেডি করে নিয়েছি, এরপর রান্নার আয়োজন করে নিচ্ছি। আজকে রান্না করে নিচ্ছি পোলাও, মাংস আর রোস্ট, সঙ্গে থাকছে ডিম। তো সকাল সকালেই রান্না বসিয়ে দিচ্ছি, কারণ চেষ্টা করি এই গরমে একটু তাড়াতাড়ি করে রান্না করে নেওয়ার জন্য। যত তাড়াতাড়ি কিচেন থেকে বের হতে পারবো ততই যেন মুক্তি মেলে। বেশ কিছুদিন যাবৎ অনেক গরম পড়েছে, যদিও গত কয়েকদিন পর্যন্ত বিকেল হলেই একটু বৃষ্টি নামছে। তো বৃষ্টি তো নামছে, আবহাওয়াটা একটু ঠান্ডা হচ্ছে, তবে আমার কিন্তু কাজ অনেক বেড়ে যাচ্ছে। কি আর করার, যখন যে সময় সেটা আমাদের আসলে মেনে নিতেই হবে। তো আজকে একটু ঝটপট করে রান্না করে নিচ্ছি, কারণ রান্না শেষ করে একটু বাইরে যাওয়ার ইচ্ছে আছে। অনেক দিন পর্যন্তই একটা জায়গায় যাওয়ার খুব ইচ্ছে, কিন্তু যাব যাব করেও যাওয়া হচ্ছে না। সময় এবং কাজের চাপ, সেই সঙ্গে অসুস্থতা, সব মিলিয়ে আসলে কখনোই ম্যানেজ করে উঠতে পারছিলাম না। তো এখন যেহেতু আমার বাসায় আমার ছোট ভাইয়ের বউ আছে, আর ও বলল যে ও একটু দেখতে যেতে চায়, তো সেই কারণেই আসলে আমরা এক জায়গায় যাওয়ার প্ল্যান করেছি। হ্যাঁ, আপনারা ইতিমধ্যে অনেকেই সেখানে গিয়েছেন, আর ইউটিউবে তো সেটার নিয়ে অনেক কথাও হচ্ছে, অনেক ভাইরাল ভিডিও হচ্ছে। তো কোথায় যাব সেটা দেখতে হলে আমার ভিডিওটির সঙ্গেই থাকুন। আর হ্যাঁ, প্রথমেই বলে নিচ্ছি এটা আমার গত শুক্রবারের ভিডিও। যেহেতু আমি শুক্রবার দিন ভিডিও শেয়ার করতে পারিনি, তবে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই ফুটেজটা কিন্তু ধারণ করেছিলাম। তো সেটা আজকে শেয়ার করে দিচ্ছি। তো রান্না করতে করতে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যেটা রেগুলার করে থাকি। আমার যে সকল ভাইয়া এবং আপুরা এখন পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে আছেন,
যদি আমার কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটু ভালো লাগে, আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। কথা বলতে বলতে রান্নার পর্বটি কিন্তু সেরে নিয়েছি। এরপর ডাইনিং টেবিলে খাবার সার্ভ করে দিয়েছি। বলতে পারেন বাহিরে যাওয়ার জন্য একটু তাড়াহুড়ো করেই রান্নাটা করেছি। এছাড়াও বাসায় কিছু কাজ রয়েছে। বেশ কিছুদিন পর্যন্ত বেশ কিছু আম এনে রেখেছি। আমের সিজন তো প্রায় শেষ। কিন্তু এবছর তেমন একটা আচার দেওয়া হয়নি। তাই ভাবলাম আমগুলো নষ্ট হয়ে যাওয়ার আগে আচার দিয়ে ফেলি। আর আম ফ্রেশ থাকা অবস্থায় আচার না দিলে পরবর্তীতে সে আচারগুলো খেতেও ভালো লাগে না। আর আচার দিতে গেলেও নানা রকম সমস্যায় পড়তে হয়। তো আজকে আমি টক ঝাল মিষ্টি আমের আচার তৈরি করে নিচ্ছি। তো আমি কিভাবে আমার এই আচারটা দেই সেটা আপনাদের সঙ্গে রেসিপি আকারে বলে দিচ্ছি। আচারটা দেওয়ার জন্য প্রথমে আমি আম নিয়েছি প্রায় ৩ কেজির মতো। আর এখানে সরিষার তেল ব্যবহার করেছি ১ কেজির মতো। ১ কেজির থেকে কিছুটা কম হবে, প্রায় ১০০ গ্রামের মতো। এরপর তেলের মধ্যে দিয়েছি গোটা পাঁচফোড়ন আর সেই সঙ্গে দিয়েছি প্রায় ১ কাপ পরিমাণ গোটা রসুন। আর সঙ্গে দিয়েছি ১০-১২টা আস্ত শুকনো মরিচ। এরপর তেলের মধ্যে সেটাকে ভালো করে রোস্ট করে নিয়েছি। যেন পুড়ে না যায় সেটাও লক্ষ্য রাখতে হবে। তারপর হালকা একটু রোস্ট করে নিয়ে আমি দিয়ে দিয়েছি রসুন বাটা। রসুন বাটা দিয়েছি আমি ৩ টেবিল চামচ। সেই সঙ্গে দিয়েছি সাদা সরিষা বাটা ২ টেবিল চামচ। তারপর ভালো করে আবারও একটু রোস্ট করে নিয়েছি। এরপর একে একে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো, দিয়েছি কিছুটা পাঁচফোড়ন, সঙ্গে দিয়েছি স্বাদমতো লবণ। এখন দিয়ে দিচ্ছি চিনি। আমি প্রথমে এখানে ২৫০ গ্রাম চিনি অ্যাড করেছি। যদিও এই চিনিতে কিছুই হবে না, কারণ আমি যে আমগুলো নিয়েছি সেটা অনেক টক। তো আমি প্রথমে অল্প করে দিয়েছি, এরপর মসলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি আর সেই সঙ্গে দিচ্ছি বিট লবণ। আচারের মধ্যে যদি আপনি হালকা একটু বিট লবণ ব্যবহার করেন তাহলে কিন্তু আচারের টেস্ট অনেক গুণে বেড়ে যায়। তো আমি চেষ্টা করি সব আচারের মধ্যেই কিন্তু কম বেশি একটু বিট লবণ ব্যবহার করতে। সামান্য একটু হলুদ ব্যবহার করেছি আচারের কালারটা একটু সুন্দর আসার জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো মশলাগুলো যখন কষিয়ে ফেলেছি এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ছিলে ধুয়ে পানি ঝরিয়ে রাখা আমগুলো। চেষ্টা করেছি আমগুলোকে যতটা সম্ভব পানি ঝরিয়ে একটু শুকনো ভাব নিয়ে আসার জন্য। এরপর আমি সবগুলো আমি কিন্তু দিয়ে দিয়েছি। তো একটু হালকা হাতে এটা নেড়েচেড়ে নিতে হবে। খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না। আর আচার তৈরির ক্ষেত্রে চুলার আঁচটা কিন্তু একদম লোতে দিয়ে রাখতে হবে। আমি যখনই আচার তৈরি করি আমি কিন্তু সেই কাজটাই করি। তো আমি এ পর্যায়ে আচারের হাঁড়িটাকে নিয়ে এসেছি ইলেকট্রিক চুলার মধ্যে। আর সেখানে আমি একদম লো ফ্লেমে দিয়ে তারপরে আচারটা বসিয়ে রাখবো। প্রথমে কিন্তু আমি ২৫০ গ্রাম চিনি অ্যাড করেছিলাম। এখন আবারও ২৫০ গ্রাম চিনি অ্যাড করে দিয়েছি। কারণ আমটা যেহেতু টক আর আগের যে চিনিটা ছিল সেটা কিন্তু একদম গলে গিয়েছে। এরপর আবারও চিনি দিয়ে নিয়েছি। তো প্রায় ২ ঘন্টা জাল করার পর আচারের এই অবস্থা। তো আমি যে আমটা নিয়েছিলাম সে আমের যে আঁটি ছিল সেটা একটু নরম ভাব ছিল। যে কারণে আমের অধিকাংশ আম কিন্তু গলে গিয়েছে। যদিও আমি চেয়েছিলাম আমের আচারটা একটু আস্ত ভাব নিয়ে দিতে। তো যাই হোক যেমনটা হয়েছে মাশাআল্লাহ ভালোই হয়েছে। আর কি সুন্দর একটা কালার এসেছে দেখতেই পাচ্ছেন। তো আমি এই পর্যায়ে আবারও কিছুটা বিট লবণ দিয়ে দিচ্ছি আর হচ্ছে পাঁচফোড়নের গুঁড়ো। এটা আমার হাতে তৈরি পাঁচফোড়নের গুঁড়ো। এর মধ্যে আমি পাঁচফোড়ন দিয়েছিলাম ২ টেবিল চামচ, শুকনো মরিচ দিয়েছিলাম ৫-৬ টা আর সেই সঙ্গে দিয়েছিলাম মৌরি ২ টেবিল চামচ পরিমাণ আর সঙ্গে সাদা সরিষা। এই সমস্ত উপকরণগুলো একটু ভেজে নিয়েছি, তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তো আচারের দিন আসলেই কিন্তু আমি মশলাটা সবসময়ই করে রাখি। তো দেখতেই পাচ্ছেন আমার আচারটা কেমন হয়েছে আর কালারটা কি সুন্দর। তো এই অবস্থায় কিন্তু আপনি চাইলে আরও ২-১ দিন এই প্যানের মধ্যেই রেখে দিতে পারেন। আবার ১ দিন পরে সামান্য একটু জাল করে নিতে পারেন। এতে করে আচারটা কিন্তু অনেকদিন ভালো থাকে। আর আমার এই আচারটা খুব সহজে কিন্তু নষ্ট হয় না। আর আচার ভালো রাখার জন্য মাঝে, মাঝে অবশ্যই রোদে শুকাতে দিতে হবে। তো যাই হোক কথা বলতে, বলতে এরই মধ্যে কিন্তু আমার সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি। আচ্ছা কোথায় এসেছি আপনারা একটু ভয়েস শুনে দেখেন তো চিনেন কিনা?
যেখানে শুক্রবারে মেলা বসে। তো অনেক দিনের ইচ্ছে ছিল যে মেলায় আসবেন। তাছাড়া ভাইরাল সেই শাড়ি 300 টাকা দিয়ে, এত সুন্দর সুন্দর শাড়ি যেটা কিনা হাজার হাজার টাকা দিয়ে কিনতে হয়। তো সেটা দেখে আসলে লোভ সামলাতে পারলাম না। আর ইদানিং দেখছি আমার সব আপুরাই এই হলিডে মার্কেট নিয়ে নানা রকমের ভিডিও বানাচ্ছে। সবাই বলছে এখানে নাকি নতুন নতুন জিনিস বা একদম পানির দামে সব কিছু পাওয়া যাচ্ছে, তাও নাকি অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো। এই যে দেখলেন কিছুক্ষণ আগে একজন মামা বলছিলেন 1200 টাকার জুতা 200 টাকা, 3000 টাকার জুতা 200 টাকা। আচ্ছা, এটা কি সত্যি পসিবল? তো এটা দেখলে তো সবারই ইচ্ছে করবে এখানে একবার হলেও আসি। যদিও এই জায়গাটা কিন্তু আমার বাসা থেকে বেশ অনেকটা দূরে। আমার এখানে আসতে আসতেই প্রায় 700 টাকার মতো ভাড়া চলে গেছে। তো বুঝতেই পারছেন, তবুও ইচ্ছে বলে কথা। আমরা মেয়ে মানুষ তো, আমাদের যেখানে একটু সস্তা দেখি সেখানে কিন্তু যেতে ইচ্ছে করে। তাছাড়া ভাইরাল এই জায়গা, আর ইউটিউবার আপুরা যেভাবে ফুটিয়ে তুলেছেন জায়গাটাকে, সেখানে না গিয়ে কি পারা যায়? তো ভাবলাম দেখে আসি সেই ভাইরাল শাড়িগুলো আর ভাইরাল সব জিনিসগুলো। তো অনেক কষ্ট করে কিন্তু এখানে এসে পৌঁছেছি। তো এখানে এসে প্রথমে এই জুতাগুলো একটু চোখে পড়লো। জুতাগুলো দেখে ভালোই লাগছিল, তবে সত্যি কথা বলতে দেখেই মনে হচ্ছে এগুলো ইউজ করা জুতা। তারপরও আমরা যেহেতু এসেছি এখানে বসে একটু দেখছিলাম আর মূলত একটু ফুটেজ নিচ্ছিলাম। অন্তত আপনাদের সঙ্গে তো শেয়ার করতে পারবো। তো এক এক করে আমার ভাইয়ের বউ জুতাগুলো দেখছিল আর ও ট্রায়াল দিচ্ছিল। না, ভালোই ছিল। যখন জিজ্ঞেস করলাম মামা জুতার দাম কত, তখন বললো ফিক্সড প্রাইস 1000 টাকা। আচ্ছা, এখন বলেন এই জুতাগুলো যদি আমি 1000 টাকায় নিই, মার্কেটে আপনি এই জুতাগুলো কয় টাকা করে কিনতে পারবেন? সর্বোচ্চ আর 200 থেকে 500 টাকায় না হয় আপনাকে অ্যাড করতে হবে। তাহলে আমি কেন অন্যের ইউজ করা জুতাগুলো কিনবো? এখানে ম্যাক্সিমাম জিনিসগুলোই মনে হয়েছে অন্যের ইউজ করা। যাই হোক, আপনারা কতটুকু বিশ্বাস করবেন কি করবেন না সেটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত বিষয়। আমার কাছে যেটা মনে হচ্ছে আমি সেটাই দেখলাম। তো এরপর চলে এলাম ভাইরাল সেই শাড়ির মার্কেটে, যেটা নিয়ে এত কথা, এত গুঞ্জন। আর আমার সব আপুরা তো এখান থেকে 300 টাকা করে শাড়ি নিয়ে একদম ভাইরাল হয়ে গেছেন। তো আসলাম সেই 300 টাকার শাড়ির দোকানে। এসে দেখলাম এত সুন্দর সুন্দর শাড়ি, মানে কি বলবো। তো আমার ভাইয়ের বউটা টেনে টুনে আবার একটু বের করে দেখছিল, আর আমি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিলাম। এই হচ্ছে সেই ভাইরাল শাড়িগুলো, যেগুলো আপনারা নাকি হাজার হাজার টাকার শাড়ি এখান থেকে 300 টাকায় নিতে পারবেন। আচ্ছা, অনেকদিন আগে একটা অ্যাড দেখেছিলাম, সস্তার দুরবস্থা। আবার একটা কথা আছে, জিনিস যার ভালো দাম তো একটু বেশি হবেই, তাই না? কিন্তু আমরা বাঙালিরা সেটা তো মানতে চাই না। যেখানে একটু কম দামে সস্তায় কিছু পাওয়া যায় সেখানে আমাদের ঝোঁকটাও বেশি। তো যাই হোক, আমরা একটু টেনে টুনে দেখছিলাম কি কি আছে এই 300 টাকার শাড়ির মধ্যে, যেটা নিয়ে এত কথা। তো বিশ্বাস করবেন কিনা জানি না, বা আপনারা ক্যামেরায় কতটুকু বুঝতে পারছেন, এই জিনিসগুলো সবই কিন্তু পুরাতন, মানে অন্যের ইউজ করা, তাও 1 দিন 2 দিনের না, অনেক দিনের ইউজ করা। আর এগুলোর মান একদমই ভালো না। এই মার্কেটে মোটামুটি যা কিছু বিক্রি হচ্ছে নতুন, খুব কম জিনিসই আছে, সব কিছু পুরানো। আপনারা ভিডিওতে কতটুকু বুঝছেন সেটাও আমি আসলে বুঝতে পারছি না। যা কিছু এখানে দেখতে পাচ্ছেন, এই যে একদম টাল দেওয়া রয়েছে, সব পুরনো জিনিস। তো পুরনো জিনিস সেটা তো আপনি 200-300 টাকার যে কোনো জায়গা থেকেই নিতে পারবেন। তো এইসব জায়গা নিয়ে এত ভাইরাল করার কি দরকার ছিল বলেন তো? আর তাও আবার সব একদামের জিনিস। যাও ছিল কিছু ইনটেক জিনিস, সেটা ওই যে প্রথমেই বলেছি ক্রোকারিস ছিল। আর এই যেখানে দেখতে পাচ্ছেন কয়েকটা 3 পিস, যেগুলো অ্যাভেলেবেল আপনারা সব জায়গাতেই পেয়ে যাবেন। তবে হলিডে মার্কেটে এসে আমার চরম শিক্ষা হয়েছে। বিশ্বাস করবেন কিনা জানি না, এখান থেকে একটা সুতা কেনার মতো এমন কিছু আমি খুঁজে পাইনি।
ইচ্ছে ছিল এখান থেকে অনেক কিছু কেনাকাটা করব, কিন্তু দুঃখের বিষয় আমি এসে যা দেখলাম আমার জীবনের ভাই চরম শিক্ষা হয়ে গেছে। যদি বেঁচে থাকি তাহলে আর জীবনে কোনোদিন এই মুখী হব না। এসে দেখলাম পর্দার দোকানে, এখানে নাকি পর্দা অনেক দামি দামি পর্দা, একদম পানির দামে। গত সপ্তাহে আমি এক সেট পর্দা নিয়েছিলাম প্রায় 30,000 টাকা দিয়ে। তাই ভাবলাম হলিডে মার্কেটে যেহেতু এত কম দামে পর্দা পাওয়া যায়, গিয়ে দেখি আরো কিছু কেনা যায় কিনা। তো এসে যে অবস্থা দেখলাম, সব পুরাতন অন্যের ইউজ করা পর্দাগুলো, সেটাও এক দামে, একদম যে কম দামে তাও কিন্তু না। এই পর্দাগুলো পার পিস বিক্রি হচ্ছে 1,000 টাকা, 1500 টাকা। তাহলে ভাই কেন আমি এই পুরাতন পর্দা নিব? যাই হোক, এখানে এসে তো দেখলাম বা বুঝলাম, আর প্রত্যেকটার মধ্যে কিন্তু রিজেক্ট, সবকিছুর মধ্যে কোনো না কোনো সমস্যা আছে। আর এইসব জিনিসই এখানে বিক্রি হচ্ছে। আর পুরাতন জিনিস তো পুরাতনই। আর তাছাড়া একটা জিনিস হচ্ছে, আপনি যখন একটা জিনিস কিনবেন, ধরেন আপনি এক সেট পর্দা কিনবেন, আপনার রুমের জন্য 6টা থেকে 8টা পর্যন্ত পর্দা লাগে। তো সেখানে আপনি 1টা 2টা পর্দা দিয়ে কি করবেন? তো এই হচ্ছে পর্দার অবস্থা। চলে এলাম ক্রোকারিজ মার্কেটে। মানে আমি কিন্তু খুব বেশি সময় এখানে ছিলাম না। যতটুকু সময় ছিলাম আমার একদম চরম শিক্ষা হয়ে গেছে। ভাবলাম সবকিছু তো বাদই দিলাম। অন্তত আমার কিচেনের জন্য কিছু জিনিস অন্তত কিনতে পারবো পছন্দ অনুযায়ী। এই আসলাম কিচেনের জিনিস কিনতে। আপনারা তো সবসময় জানেন আমি ম্যাক্সিমাম শপিং করে থাকি আমার বাসার কাছে মিরপুর 10 নম্বরে শাহলি প্লাজার কাছ থেকে, কিংবা মিরপুর 1 নম্বরে, অথবা নিউ মার্কেট থেকেও কেনাকাটা করি। তো এখানে আসলাম যেহেতু সবকিছু এত সস্তায় পাওয়া যায়, কিচেনের জন্য কি কি কিনবো। তো এই যে প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবকিছুই ওভার প্রাইস। যেহেতু আমি মাঝে মাঝে কেনাকাটা করি আর আমার সবসময় যাওয়া হচ্ছে শপিং কমপ্লেক্সে, সেখানে গেলে বোঝা যাচ্ছে তার থেকেও 200-300 টাকা করে দাম বেশি দিয়ে এরা ফিক্সড প্রাইজে বিক্রি করছে। আর আমি যখন ক্যামেরা বন্দি করছিলাম, একজনের সাথে তো প্রায় ঝগড়ার মতো হয়ে গেছে। তারা ফিক্সড প্রাইস বা দামটা বলতে নিষেধ করতেছে। তাদের সমস্যা হচ্ছে বলা যাবে না। কেন বলা যাবে না? আচ্ছা, আপনারা তো ফিক্সড প্রাইসে বিক্রি করছেন, তাহলে আমরা কেন বলতে পারবো না? যাই হোক, সেটা না হয় তার ব্যক্তিগত বিষয়, নাই বা বললাম। ফিক্সড প্রাইস সে বলতে দিবে না। বললে তাদের সমস্যা আছে। তাহলে আপনি তো এখানে ওপেনলি বিক্রি করছেন, তাই না? যে জিনিসগুলো মার্কেটে আমরা ১২০০-১৪০০ টাকায় কিনতে পারছি, সেগুলো এখানে এসে দেখছি আরো ২০০-১০০ টাকা করে বেশি দামে বিক্রি করছে। তাও আবার নন ব্র্যান্ডের। এখানে যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু কোনো কিছুই ব্র্যান্ডের নয়। এই যে টুথপিক হোল্ডারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মার্কেট থেকে আমি নিয়েছি 450 টাকা, আর এখানে ফিক্সড প্রাইস 500 টাকা। আমার বাসায় কিন্তু আপনারা দেখেছেন, আমার ভিডিওর মধ্যেও অনেকবার দেখেছেন, আমার ডাইনিং টেবিলে এরকম একটা টুথপিক রয়েছে। তারপর এই যে একটা হোল্ডার দেখতে পাচ্ছেন, এই হোল্ডারগুলো ৩০০ থেকে ৪০০ টাকা আপনি মার্কেটে পেয়ে যাবেন। অথচ এগুলো এখানে বিক্রি হচ্ছে ৫০০ টাকা থেকে ৬০০ টাকা করে। তারপর বেশ কিছু জিনিস আছে যেগুলো মানে ওভার প্রাইস, মার্কেট থেকে অনেক অনেক ওভার প্রাইস। আমি জানি না আসলে আমার এই ভিডিওটি দেখার পর আপনাদের মতামত কেমন হবে বা আপনারা কি ভাববেন। আসলে আমি যেটা সত্যি আমি সেটাই তুলে ধরেছি। সবার কাছে সবকিছু আসলে একরকম না। এই যে টবটা দেখতে পাচ্ছেন ফ্লোয়ার ভাসটা, এটা কিন্তু সিরামিক্সের নয়। এটা হচ্ছে একটা মেলামাইন জাতীয় একটা ফ্লোয়ার ভাস। আর এটার দাম কত জানেন? ১৭০০ টাকা। তো যাই হোক, এটা ফিক্সড প্রাইস। তো আমি কিন্তু নেয়ার জন্য ১ম এ ফ্লাওয়ার ভাসটা হাতে নিয়েছিলাম যে দেখি কিছু একটা নেওয়া যায় কিনা। কিন্তু দাম শুনে আমার আসলে কেনার ইচ্ছাটাই চলে গেছে। তারপরে এখানে একটা ক্যান্ডেল লাইট হোল্ডার দেখেছি। সেটার দাম চাচ্ছে ১৭০০ টাকা। অথচ আমি গত সপ্তাহে সেটা মার্কেটে ১,৫০০ টাকায় দেখে এসেছি। তো বোঝেন বিষয়টা কি। আর এখানে নাকি একদম সস্তায় সবকিছু পাওয়া যায়। আর আমার আপুদের এই ভিডিও দেখেই কিন্তু আমার এখানে আসা। আসলে আমার বলার কোনো ভাষাই নেই। তো যাই হোক, এই ছিল আমার হচ্ছে হলিডে মার্কেটে আসার চরম শিক্ষা। তো কথা বলতে বলতে তো অনেক কিছুই বলে ফেলেছি। এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল ১০টি ডিম ছিল, ২টি ভাঙলেন, ২টি ভাজলেন, ২টি খেলেন, তাহলে আর কতগুলো ডিম বাকি রইল? ধাঁধার সঠিক উত্তর ছিল ৮টি। যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে খাদিজা আক্তার। খাদিজা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন। এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে, এমন একটা মিষ্টির নাম বলুন তো যার শুরুতে একটা মেয়ের নাম থাকবে। আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন। দেখতে দেখতে আমি কিন্তু আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।